নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এসেছি রঘুবীরের স্বপ্নদোষ গল্পের পরবর্তী অংশ নিয়ে। প্রথম দুটি ভিডিওতে রঘুবীরের স্বপ্নদোষ গল্পের প্রথম অংশটি শুনেছেন। এবার তৃতীয় পর্বে তার পরবর্তী অংশ আপনাদেরকে পড়ে শোনাবো। তবে শুরু করা যাক রঘুবীরের স্বপ্নদোষ গল্পের পরবর্তী পার্টটি। সকলে মিলে চন্দন চতুর্বেদীর রেস্টুরেন্টে প্রবেশ করার পর বসার স্থানে গিয়ে তারা বসার পর সতীশ বলে, স্যার বলুন কি খাবেন? রঘুবীর বলে, এখন তো দুপুর, তুমি সকলের জন্য 1 প্লেট করে বিরিয়ানি অর্ডার দাও, তোমাদেরকেও অন্যদিন ভালো মন্দ খাইয়ে দেবো খন। সতীশ বলে, ঠিক আছে স্যার, তবে বিরিয়ানি অর্ডার দিচ্ছি। কথাটি বলে সতীশ খাবার অর্ডার দিতে যায়। যেখানে চন্দন চতুর্বেদীর কর্মচারীরা খাবার প্লেট করে সাজাচ্ছে, সেখানে কাছে গিয়ে সতীশ বলে, কাকা বিরিয়ানি 1 প্লেট করে 6 জায়গায় দিবেন। কর্মচারী বলে, ঠিক আছে গিয়ে বসো। সতীশ বলে, আজ চন্দনদা আসেনি? কর্মচারী বলে, সকালের দিকে এসেছিল। কোনো দরকার আছে কি? সতীশ বলে, না, আমাদের থানার নতুন দারোগাবাবু এসেছেন, তার সাথে আলাপ করাতাম থাকলে। কর্মচারী বলে, ও তাই, কোথায় তিনি? সতীশ বলে, ওই তো বসে আছেন। তারপরে কর্মচারী বলে, ও আচ্ছা, উনি নতুন এসেছেন, আমি চন্দন বাবুকে জানিয়ে দেবক্ষণ, সে গিয়ে আলাপ করে আসবে। সতীশ বলে, আমরা ওখানে বসি, আপনি খাবারটা দিয়ে আসবেন। কর্মচারী বলে, যাও, এক্ষুনি নিয়ে যাচ্ছি। সতীশ গিয়ে তার জায়গাটিতে বসে। কর্মচারী ওদের খাবার প্লেটে সাজানো শুরু করে দিয়েছে। এই সময় এখানে অন্য আরেকটি টেবিলে অন্য আরেকজন ভদ্রলোক বসে কষানো মুরগির মাংসে মদ মিশিয়ে খাচ্ছিলেন। থানার নতুন দারোগা এসেছে কথাটি শুনতে পেয়ে লোকটি রঘুবীর ও বাকি 5 জনকে দেখতে লাগলো। বসা অবস্থায় খেতে খাওয়া শেষে লোকটি উঠে হাত মুখ ধুয়ে এখান থেকে বেরিয়ে রেস্টুরেন্টের পিছন দিকে যায়। ওখানে একটি বড় পুকুর আছে। পুকুরের শান বাঁধানো ঘাটের কাছে গিয়ে সিঁড়ির প্রথম অংশটি তুলে ভিতরে প্রবেশ করে, আবার আটকে দেয়। এটি হচ্ছে সুড়ঙ্গের একটি রাস্তা, অর্থাৎ ডাকাতদের গুপ্ত পথ। এই গুপ্ত পথ দিয়ে লোকটি উত্তর দিকের জঙ্গলের যে স্থানে ডাকাতদের বাসস্থান রয়েছে মাটির নিচে, সেখানে যাচ্ছেন। উত্তর দিকের জঙ্গলটির ভেতর ডাকাতদের বাসস্থান রয়েছে জঙ্গলটির শেষ প্রান্তেই বলা যায়, কারণ এই জঙ্গলটির শেষে একটি বিশাল বড় নদী আছে। নদীতে যাবার কিছুটা আগে মাটির নিচে তাদের বাসস্থান। আবার এই নদীর ভেতর থেকে তাদের অন্য রাজ্যে যাতায়াতের গুপ্ত পথও রয়েছে। ডাকাতদের যিনি সর্দার, তার নাম হচ্ছে ভবানী শঙ্কর। এই ভবানী শঙ্কর তার দলের লোকজন নিয়ে মাটির নিচে পাতাল ঘরে একটি স্থানে বসে প্রয়োজনীয় কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলছেন। ভবানী শঙ্কর বলছে, এত বছর ধরে আমরা ডাকাতি করে এসেছি, আজ পর্যন্ত কেউ আমাদের ধরতে পারেনি, এবং তোমাদেরও কাজে আমি অত্যন্ত খুশি হয়েছি। তোমাদের যখন যে কাজ দিয়েছি, কোনো কাজেই তোমরা ফেল করনি আজ পর্যন্ত। তাই ভাবছি এখন থেকে আমি আর তোমাদের সাথে ডাকাতি করতে যাব না।
এখন থেকে তোমরাই যাবে, আমি এদিকটা সামলাবো। দলের ভেতর থেকে একজন বলে, কিন্তু সর্দার, এখানে পাহারা দেবার মতন তো কিছুই নেই। যা আমরা লুট করে আনি সেগুলো তো এখানে নিরাপদেই থাকে। ভবানীশঙ্কর: হ্যাঁ, এগুলো নিরাপদে থাকে, কারণ এই জঙ্গলে আমরা ছাড়া অন্য কোনো মানুষ প্রবেশ করতে পারে না। যদিও বা প্রবেশ করে, তাকে আমরা জীবিত ছাড়ি না, তাই এগুলো নিরাপদে থাকে। কিন্তু আমি এখন ভাবছি এই চুরি ডাকাতির সাথে সাথে আরও একটি নতুন ব্যবসা ধরব। দলের ভেতর থেকে একজন: তাই সর্দার, তো কী ব্যবসা? ভবানীশঙ্কর বলে, মেয়ে পাচার করার ব্যবসা। দলের ভেতর থেকে একজন বলে, কিন্তু সর্দার, এটা একটু রিস্ক হয়ে যাবে না? ভবানীশঙ্কর বলে, আরে কি বলছিস, এতে রিস্কের আবার কি আছে? এর থেকে কত বড় বড় রিস্কের কাজ আমরা করেছি বলতো, তাতে আমাদের কেউ ধরতে পারলো না। এ তো সামান্য। তোরা সকলে ছদ্মবেশ ধরে গ্রামে শহরে ঘুরবি, সুযোগ বুঝে কোনো একটি মেয়ের কাছে গিয়ে চোখ মুখ এবং হাত বেঁধে অজ্ঞান করে ধরে নিয়ে চলে আসবি। বাস এইটুকুই তোদের কাজ, বাকিটা আমি সামলে নেব। দলের ভেতর থেকে একজন বলে, সর্দার, এটা দিনের থেকে রাতে করলেই বেশি ভালো হবে। ভবানীশঙ্কর বলে, তোরা কিভাবে করবি সেটা তোদের ব্যাপার, বাস আমি যে কটি ধরে আনতে বলবো সেই কটি পেলেই হলো। দলের ভেতর থেকে একজন বলে, কিন্তু সর্দার, এই মেয়েগুলোকে নিয়ে কোথায় পাঠাবেন? ভবানীশঙ্কর বলে, তা ঠিক করা হয়ে গেছে। আগের দিন আমি শহরে গিয়েছিলাম, সেখানে একজন মুম্বাইয়ের মাফিয়া ডনের সাথে আলাপ হয়। সে বিভিন্ন রাজ্য থেকে মেয়ে এনে বিদেশে পাচার করে। এই ব্যবসাটিকে যদি ঠিকমতো চালাতে পারি তবে আমাদের আর চুরি ডাকাতি করে খেতে হবে না। কথাটি শেষে আর একটি কথা বলতে যাবে, ঠিক সেই সময় রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসা লোকটি এসে হাজির। লোকটিকে দেখে ভবানীশঙ্কর বলছে, আরে তুই এখন এখানে? তোকে তো পটলপুর গ্রামটা নজরে রাখতে বলেছি। সর্দার, একটা খবর দেবার ছিল, তাই আসতে হলো। তবে বল, কি বলবি? কুতুলপুর থানাতে আরও একজন দারোগা এসেছেন। ও আচ্ছা, খবরটা দিয়ে ভালোই করেছিস। কোথা থেকে এসেছে, তার কি পরিচয়, নাম কি, জেনেছিস কিছু? না সর্দার, এটা তো জানতে পারিনি, তবে খুব শীঘ্র জেনে যাব। ঠিক আছে, তুই এখন যা, গিয়ে দারোগার ওপর নজর রাখ। ঠিক আছে সর্দার, আমি এখন যাই। দাঁড়া, যাবার আগে একটা কথা শুনে যা। আমি ভাবছি আজ রাতে কুতুলপুর গ্রামে ডাকাতি করতে যাব। তা সর্দার, গেলে মন্দ হয় না। দারোগার নাকের ডগায় গিয়ে ডাকাতি করে আসার মজাটাই আলাদা। দলের অন্যরা বলে, চলুন সর্দার, আজ যাওয়া যাক, দেখাই যাক না দারোগার দৌড় কতটা। ভবানীশঙ্কর বলে, ঠিক আছে, চল তবে আজ রাতে দারোগার নাকের ডগায় গিয়ে ডাকাতি করে আসি। হাসতে হাসতে বলে, এবং বাকিরাও হাসে। তবে আজ সবাই নয়, কেবল 4 থেকে 5 জন যাব। দলের অন্যরা, ঠিক আছে সর্দার, তুমি এখন যাও, গিয়ে নজর রেখো। সর্দার, এখন আসছি তবে। কথাটি শেষে লোকটি ওখান থেকে চলে যায়। এদিকে রঘুবীর এবং 5 জনের খাওয়া হবার পর সকলে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে রঘুবীর বলছে, তোমরা খুব একটা মিথ্যা বলনি টোনাল। তোমার চন্দনদার দোকানের খাবারের স্বাদ সত্যি খুব সুন্দর। খাবারের স্বাদ
এখনও লেগে আছে মুখে। তোমরা সকলে পেট ভরে খেয়েছো তো? বাকিরা সকলে বলে, হ্যাঁ সর্দার, হ্যাঁ স্যার। রঘুবীর বলে, চলো এখন তবে গাড়িতে উঠে গিয়ে বাকি জায়গাটি ঘুরে দেখে থানায় যাব। সতীশ বলে, চলুন। সকলে গিয়ে গাড়িতে ওঠে। বসার পর গাড়িতে স্টার্ট দিয়ে চালাতে শুরু করে। উত্তর দিকের জঙ্গলটি কেবলমাত্র মেইন রাস্তার উপর দিয়ে যেতে যেতে ফলো করে। এরপর যখন সে থানাতে ফিরে আসে তখন প্রায় সন্ধে নেমে এসেছে। থানার কাছে এসে গাড়িটা দাঁড় করিয়ে রঘুবীর বলছে, এখন তোমরা সকলে বাড়ি যাও, কাল সকালে একবার আসবে থানাতে। ওরা সকলে গাড়ি থেকে নামে। নামার পর সতীশ, টোনাল ও সভায় বলছে, আমরা আসি তবে স্যার। রঘুবীর বলে, যাও, সাবধানে যাবে, সন্ধে নেমে এসেছে। এরা সকলে এখান থেকে যাওয়া শুরু করে। রঘুবীর গাড়ি থেকে নেমে থানায় চলে আসে। এরা পাঁচজন হেঁটে হেঁটে কিছু দূর যাবার পর সোনা বলে, সতীশদা, টোনালদা, তোমরা যাও তবে, আমরা আসি। সতীশ বলে, যা, কাল সকালে থানাতে চলে যাস। এরপর সতীশ এবং টোনাল সোজা রাস্তা ধরে সামনের দিকে এগোতে থাকে। সোনা এবং সভায় আর শম্ভু রাস্তা ডান দিকের আরেকটি রাস্তায় প্রবেশ করে। তার দুধারে ফাঁকা মাঠ। ওই রাস্তা ধরে কিছুটা যাবার পরই ওদের বাড়ি। সতীশ এবং টোনাল ওরা সোজা রাস্তা ধরেই যেতে থাকে। যেতে যেতে টোনাল বলছে, এই দারোগা বাবু খুব ভালো লোক বল। সতীশ বলে, ওনাকে দেখে সত্যি ভালো বলেই মনে হয়। এর আগে আমাদের থানায় যতজন দারোগা এসেছে ইনি তাদের থেকে একটু আলাদা এবং মজাদারও বটে। টোনাল বলে, তবে জানো সতীশদা, এই দারোগাবাবুর বোধহয় বউ ছেলেবেলে নেই। সতীশ বলে, ধুস, তা হতে পারে নাকি? টোনাল বলে, না, তুমি দেখোই না, আজ সারা দিন আমরা স্যারের সাথে ঘুরলুম, নানা রকম হাসি ঠাট্টা গল্প এবং কথাবার্তা বললাম, কিন্তু তার ফ্যামিলির কথা বলতেই সে ঘুরিয়ে ফিরিয়ে কথা অন্য দিকে নিয়ে গেল। একবারও বলেনি। সতীশ বলে, হয়তো সে সেটা বলা প্রয়োজন মনে করেনি বলেই বোধহয় এড়িয়ে গেছে, বা এটাও হতে পারে তার সাথে এমন কোনো ঘটনা ঘটেছে যে সে সেটিকে নিজের ব্যক্তিগত বলে মনে করেন, তাই হয়তো বলেনি। টোনাল বলে, এটাও ভুল কথা বলনি সতীশদা, হতে পারে। কথা বলতে বলতে টোনালের বাড়ির কাছে চলে আসে। এটাও ভুল কথা বলনি সতীশদা, হতে পারে। এই কথাটি শেষে টোনাল তার বাড়ি দেখতে পেয়ে সতীশকে বলে, সতীশদা, আমার বাড়ির কাছে চলে এসেছি। সতীশ বলে, যা তবে, কাল সকালে সময় মতো পৌঁছে যাস। টোনাল ওদের কারখানার কাছে থেকে বাড়ির ভেতর চলে যায়। সতীশ এরপর একা একা যেতে যেতে কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যায়। সতীশদের বাড়ি বড় রাস্তার গায়ে বাঁদিকে অর্থাৎ বাম দিকে দোতলা বিল্ডিং। আর টোনালদের বাড়ির ছিল তিনতলা। বাড়ির সামনে ছোট ছোট ঘাস, ফুলের বাগান ও দু তিনটে বাতাবি লেবুর গাছ। এদের প্রত্যেকের বাড়ির আশেপাশে অন্য লোকেদেরও ঘরবাড়িও একটা কিংবা দুটো দোকানপাটও আছে। রাত 10টা নাগাদ খাবার পর চন্দন চতুর্বেদীর মেয়ে সোনালি
দোতলায় এসে তার রুমে প্রবেশ করে। চন্দন চতুর্বেদীর বাড়িটা 3 তলা বিল্ডিং এবং ঘরের বাইরে বিভিন্ন কালার দিয়ে ডিজাইনিং করা, চারিদিক পাঁচিল দিয়ে ঘেরাও করা। পাঁচিলের বাইরে ডান দিকে বড় পুকুর আছে। পুকুরের সামনের দিকে রাস্তার ধারে সেই রেস্টুরেন্ট আছে। সোনালির বেডরুমের ব্যালকনির কাছ থেকে বড় রাস্তা এবং ওই জঙ্গলটি চোখে পড়ে। সে বেডের ওপর শুয়ে পাশের টেবিল থেকে একটি গল্পের বই হাতে নিল। বইটি খুলে কিছুক্ষণ পড়ার পর একটু অস্বস্তি বোধ হতে লাগলো তার। সে উঠে বইটি নিয়ে ব্যালকনির কাছে গেল। ব্যালকনির কাছে গিয়ে বাইরে তাকাতেই সে দেখতে পায় উত্তর দিকের জঙ্গলটির ভেতর থেকে 6 থেকে 7 জন লোক বেরিয়ে রাস্তার ওপর এসে দাঁড়িয়েছে। যদিও বা আজ পূর্ণিমা রাত্রি, চাঁদের আলোতে চারিদিক ঝলমল করছে, তবু সে লোকগুলির মুখ স্পষ্টভাবে দেখতে পায়নি, কারণ তার থেকে লোকগুলি অনেকটাই দূরে ছিল। লোকগুলিকে দেখতে পেয়ে সোনালি বলছে, সোনালির বয়স সাধারণত 23 বছর। লোকগুলিকে দেখতে পেয়ে সোনালি বলছে, লোকগুলি কারা? এত রাতে ওখানে কি করছে? এই কথাটি বলার পর সোনালি লোকগুলির দিকে তাকিয়ে দেখতে লাগে। লোকগুলিকে দেখতে পেয়ে সোনালি বলছে, লোকগুলি কারা? এত রাতে ওখানে কি করছে? এই কথাটি বলার পর সোনালি লোকগুলির দিকে তাকিয়ে দেখতে লাগে। সোনালিকে দেখতে সাধারণত সুন্দর, লম্বা চুল ও ঘন চুল, সাধারণ ড্রেস পছন্দ করে। যারা জঙ্গলের ভেতর থেকে বেরিয়েছে তারা হলো ভবানী ডাকাতের লোক। লোকগুলি বেরিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। এই সর্দার তো আসেনি আমাদের সাথে, আমরা আমাদের মতো করেই ডাকাতি করব। কোন বাড়িতে ডাকাতি করা যায় বলতো? চল আজ কোনো বড় স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি করি। এখন গিয়ে আমরা বাড়িটা দেখে রাখবো, রাত 2টো থেকে 2:30 নাগাদ সেই বাড়িতে ডাকাতি করব। তবে চল আমরা খোঁজ করে দেখি কোন বাড়িতে ডাকাতি করা যায়। কথা শেষে ডাকাতেরা রাস্তার উপর উঠে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে যখন ওই জঙ্গলটি ছেড়ে এগিয়ে আসে, তখন ওদের হাতে বন্দুক, লাঠি ও ছোরা দেখতে পায় সোনালি। দেখতে পেয়ে মনে মনে বলে, এরা তো ডাকাত। ওরে বাবা, আমি আগে ভেতরে যাই। মনে মনে কথাটি ভেবে সোনালি ভেতরে যায় এবং ব্যালকনির দরজা আটকে দেয় এবং বেডের ওপর গিয়ে বসে আর মনে মনে বলে, আজ কার সর্বনাশ করবে এরা কে জানে। বাবাকে এখন বলবো? না, এখন না, থাক, বাবা ঘুমোচ্ছে, কাল সকালে ঘুম থেকে উঠলে বলবো ওখানে। মনে মনে ভাবার পর টেবিলের ওপর বইটি রেখে বেডের ওপর উঠে শুয়ে পড়ে। ডাকাতেরা প্রতিটি বাড়ি দেখতে দেখতে রাস্তার ওপর দিয়ে হাঁটতে লাগে। রঘুবীর এবং চতুর থানার বাইরে একটি বসার স্থানে বসে গল্প করছে। কিছুক্ষণ কথাবার্তা বলার পর চতুর বলছে, চারিদিকটা দেখে, সাব আজ পূর্ণিমা রাত্রি হে না? হ্যাঁ। রঘুবীর বলে, হ্যাঁ, কেন বলো তো?
চতুর বলছে, কনস্টেবল চতুর বলছে, দেখে না সাব, चांदनी आलो पड़ने के बाद ये सारा जहां बहुत अच्छा लग रहा है। রঘুবীর বলে, সত্যি তো খুব সুন্দর লাগছে চারিদিকটা, আবার এর সাথে ঠান্ডা হাওয়াও বইছে চারিদিকে। চতুর একটা কাজ কর। চতুর বলছে, বলিয়ে সাব। রঘুবীর বলে, সন্ধেবেলা যে খাবারগুলি আনতে বলেছিলাম তা এনেছিস? চতুর কনস্টেবল বলছে, হ্যাঁ সাব। রঘুবীর বলে, তুই যা, গিয়ে খাবারগুলি রেডি কর, আমি একটু পরে যাচ্ছি। খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে গ্রামে পায়চারি করতে বেরোবো। কনস্টেবল চতুর বলে, সাব ইতনি রাত মে? রঘুবীর বলে, আরে রাত কোথায়, চাঁদের আলোতে তো চারিদিকটা ভালোভাবেই চোখে পড়ছে, দেখতে পাচ্ছিস না? কনস্টেবল চতুর বলে, এ তো সহি है लेकिन साहब। রঘুবীর বলে, লেকিন বেকিন কুছ নেই, আমরা পুলিশ, আমাদের কাছে রাত দিন দুটোই সমান, বুঝলি? সঙ্গে দুটো টর্চ লাইট এবং বন্দুক নিয়ে বেরিয়ে পড়ব। আমি যদি ঘুমিয়ে পড়ি আমাকে ডেকে দিবি। কনস্টেবল চতুর বলে, ঠিক है साहब, आप आइए, हम খাবার তৈয়ার করती हो। কথা শেষে চতুর ভেতরে যায়, রঘুবীর ওখানে বসে থাকে। চতুর ভিতরে যাবার কিছুক্ষণ পর ডাকাতেরা চারিদিক দেখতে দেখতে থানার কাছে চলে আসে। থানার কাছে এসে এদের মধ্যে একজন থানার দিকে তাকাতেই রঘুবীরকে দেখতে পায়, দেখে বলছে, এই ওই দেখো দারোগা, এই লোকটি বোধহয় নতুন দারোগা। সকলে দেখার পর অন্য আরেকজন বলছে, দেখে তো তাই মনে হচ্ছে, দাঁড়া সকলে আমরা এখানেই থেকে যাই, কাছাকাছি গেলে দারোগা সন্দেহ করে আমাদের পিছু নিতে পারে। রঘুবীর উঠে একটু দাঁড়িয়ে থানার ভেতর চলে গেল। ডাকাতদের মধ্যে একজন দেখতে পেয়ে বলে ওঠে, ওই তো দারোগা ভেতরে চলে গেল, চল যাওয়া যাক। এরপর ডাকাতেরা সামনের দিকে হাঁটতে শুরু করে। যেতে যেতে ডাকাতেরা থানা থেকে অনেকটা সামনে এগিয়ে গেল। রাস্তা থেকে যেতে যেতে সোনা এবং সভয় ও শম্ভু যে রাস্তা দিয়ে গেছিল সেই রাস্তার কাছে এসে দাঁড়ায়। চারিদিক তাকিয়ে এদের মধ্যে থেকে একজন বলে, তোরা দেখ, এখানকার জায়গাগুলি কিন্তু খুব সুন্দর লাগছে। এই কথাটি বলার পর এদের মধ্যে কথোপকথন শুরু হয়। আরে সুন্দর লাগবেই না বা কেন, দেখতে পাচ্ছিস না দুদিকে ফাঁকা মাঠ, বাড়ি এবং গাছপালা অনেক দূরে দূরে, এবং আজ চাঁদও অনেক বড় হয়ে উঠেছে পূর্ব দিকে। এর আলোতে চারিদিক আলোকিত হয়ে রয়েছে, এর সাথে ঠান্ডা হাওয়াও বইছে। এই মুহূর্তে আমাদের আর ঘোরাফেরা না করাই বোধহয় ভালো। আরে আমরা তো এখন ডাকাতি করছি না, ঘুরে দেখলে কেই বা সন্দেহ করবে। মাঠের ভিতর লোকজন রয়েছে আর রাস্তা থেকে যাতায়াত করছে। এই মুহূর্তে কেউ যদি কোনো কারণে বুঝতে পারে তাহলে ডাকাতি করতে গিয়ে অসুবিধে হবে। এটা না হয় বুঝলাম, তবে আমরা এখন কি করব? চল এই মাঠের ভেতর এক পাশে গিয়ে বসি, যেখানে লোকজন নেই। আমাদের অস্ত্রগুলো চাদরে বেঁধে ঘাসের ওপর ফেলে রাখবো। লোকজন যখন থাকবে না তখন আমাদের কাজ শুরু করব। কোন বাড়িতে ডাকাতি করব তা তো ঠিক হলো না,
তা না হয় আমাদের গুপ্তচরের কাছ থেকে জেনে নেব। ও কোথায় থাকবে তা কিছু বলেছে? না, তা তো জানা হয়নি, তবে ও ঠিক দেখা করে নেবে। চল আমরা ওই রাস্তার পাশ ধরে মাঠের ভেতর বসি। ও আসলে আমরা দেখতে পাবো। ডাকাতরা সকলে মাঠের ভেতর নেমে তাদের অস্ত্রগুলো এক জায়গায় করে মাঠের ভেতর ফেলে রাখে এবং ওরা বসে নিজেদের বিভিন্ন রকম প্ল্যানিংয়ের বিষয় নিয়ে আলোচনা করতে থাকে। এই আলোচনা অনেকটা সময় ধরে চলতে থাকে। যত রাত বেড়েছে ধীরে ধীরে লোকজনেরাও তাদের বাড়িতে ফিরতে শুরু করেছে। যখন সমস্ত লোকজনেরা চলে গেছে এর কিছুক্ষণ পর ডাকাতদের ভেতর থেকে একজন বলে, এই অনেক অনেক তো রাত হয়ে গেল, আশেপাশেও কোনো লোকজন নেই, চল এবার আমরা আমাদের কাজ শুরু করি। কিন্তু আমাদের সেই গুপ্তচর কই? সে তো এখনো এলো না। তাই তো, কি হলো বলতো? অনেক রাত হয়ে গেল, তার তো এখনো দেখা পাচ্ছি না। চল আমরা রাস্তার উপর থেকে হাঁটতে থাকি, যদি দেখা হয় ভালো, তা না হলে আমরা আমাদের কাজ সেরে বেরিয়ে যাব। দু তিনজন বলে, ঠিক আছে তাই হবে, চল তবে। এরপর ডাকাতেরা তাদের অস্ত্র নিয়ে উঠে রাস্তার ওপর আসে। এদের মধ্যে থেকে কয়েকজন রাস্তায় ওঠার পর নিজেদের মধ্যে ভাবতে লাগে কোন দিক গেলে বড় সড়ো হাত মারা যাবে। কিছুক্ষণ ভাবার পর একজন বলে, এই চল আমরা আজ এদিকটাতেই যাই। এদিকটাতে যাবি? চল তবে। ডাকাতেরা সকলে সোনা ও সভায় শম্ভুর বাড়ি যেদিকে সেদিকেই রওনা দিল। সামনে এগিয়ে কিছু দূর যাবার পরই ডাকাতেরা দেখতে পায় অনেক দূর থেকে কোনো এক ব্যক্তিকে তাদের দিকে এগিয়ে আসতে। লোকটিকে আসতে দেখে একজন বলে, এই ওই দেখ, কোনো এক ব্যক্তি আসছে বলে মনে হচ্ছে। ওটা নিশ্চয়ই বোধহয় আমাদের গুপ্তচর হবে, চল এগিয়ে দেখি। ডাকাতেরা লোকটির দিকে এগোতে লাগে। কিছুক্ষণের মধ্যে লোকটির কাছে পৌঁছে যায়। কাছে গিয়ে তারা দেখে লোকটি তাদের গুপ্তচর। লোকটিকে দেখে ডাকাতদের ভেতর থেকে একজন বলে, কী রে, তোর এতক্ষণে আসার সময় হলো? গুপ্তচর বলে, দেরি হলে কি করব বলো তো, তোদের সেই কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। আমি তো মনে করেছি তোরা বোধহয় আজ আসিসনি, দেরি হয়েছে দেখে। ডাকাতদের ভেতর থেকে একজন বলে, যাই হোক ওসব বাদ দে, বল কোনো খবর আছে? গুপ্তচর বলে, খবর তো একটা আছে, তবে তোরা পারবি কি সেটা? ডাকাতদের একজন বলে, আগে তো বল শুনি। গুপ্তচর বলে, এখান থেকে কিছুটা দূর গেলেই সামনে একটি স্বর্ণকারের বাড়ি দেখতে পাবি। বাড়িটা দোতলা বিল্ডিং এবং হলুদ কালার। বাড়ির সামনেই রাস্তার ধারে স্বর্ণ জুয়েলার্সের একটি বড় দোকান আছে, সোনা জুয়েলার্স নামে। লোকটি আজ 5 কোটি টাকার সোনা ও ব্যাংক থেকে 2 কোটি টাকা তুলে নিয়ে এসেছে। ডাকাতরা সকলে বলে, আরে সত্যি দারুণ খবর রে। ডাকাতের ভেতর থেকে একজন বলে, যে করে হোক এই বাড়িতে আজ ডাকাতি করতেই হবে, চল বাড়িটা কোন দিকে দেখাবি? গুপ্তচর বলে, চলো, তবে একটু রিস্ক আছে, ওনার বাড়িতে পাহারাদার আছে। ডাকাতদের একজন বলে, সে ব্যবস্থা আমরা করে নেবক্ষণ, আগে চল তো। গুপ্তচর বলে, চলো তবে। ডাকাতেরা সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল।
থানার ভেতর রঘুবীর ঘুমোচ্ছে আর কনস্টেবল চতুর থানার বাইরে দরজার কাছে একটি চেয়ার পেতে ঘুমোচ্ছে। হঠাৎ একটি মশা কনস্টেবল চতুরের গালে এসে বসে। ঘুমন্ত অবস্থায় মশাটিকে হাত দিয়ে মারতে গিয়ে তার গালে সজোরে আঘাত লাগে এবং তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাবার পর অর্থাৎ সাথে সাথে উফ করে গালটা চেপে ধরে এবং বলে, उफ, इस जंगली के कारण मेरा गाल लाल हो गया। कितना अच्छा सपना देख रहा था, पूरा नहीं कर पाए। उफ, कितना जोर से লাগা। এরপর গালটা কিছুক্ষণ ডলে পকেট থেকে একটি রুমাল বার করে চোখ দুটো ভালো করে মুছে রুমালটা প্যান্টের পকেটে ঢুকিয়ে চারিদিকটা ভালো করে দেখার পর হঠাৎ রঘুবীরের কথা মনে পড়ে। রঘুবীর তো বলেছিল তাকে ডেকে দিতে। কথাটি মনে পড়ায় সে দৌড়ে ভেতরে ঢুকে যায়। দেখে রঘুবীর গভীর ঘুমে ঢলে আছে। রঘুবীরকে ঘুমাতে দেখে বলছে, अब क्या होगा, सांप तो गहरी नींद में चला गया। अब क्या करूं, कल सुबह तो बहुत डांट पड़ेंगे। एक बार चेष्टा करके देखती हूँ, उठ जाए तो डांट से मुक्ति मिल जाएगी। কনস্টেবল চতুর রঘুবীরের কাছে এসে তাকে ডাকতে লাগে, সাব, ও সাব, সাব, উঠে সাব। কোনো সাড়া না দেওয়ায় সে হাত দিয়ে রঘুবীরকে নড়িয়ে তোলার চেষ্টা করে ডেকে, সাব, ও সাব, উঠিए ना साब, इतनी जल्दी इतनी गहरी नींद में चला गया। आप उठे ना साब, जल्दी उठे, बाहर का मौसम पहले से और भी ज़्यादा सुंदर लग रहा है। साब उठे ना साब, अब क्या करूं, ये तो कोई सारा नहीं दे रहा है। কোনো সাড়া না দেওয়াতে কনস্টেবল চতুর থেমে একটু দাঁড়িয়ে গেটের সামনে চলে আসে। গেটের সামনে এসে চতুর বলছে, क्या करूं अब, ধুর, जो होगा देखा जाएगा। কথাটি বলে চতুর ছিটে বসতে যাবে, ঠিক সেই সময় রঘুবীর ঘুমন্ত অবস্থায় হাতে বন্দুক নিয়ে পা জোরে জোরে চালিয়ে বাইরে আসতে থাকে এবং সাথে সাথে চতুরের গায়ে জোরে ধাক্কা লাগে। কনস্টেবল চতুর ছিটকে গিয়ে পাঁচিলের গায়ে আঘাত লাগায় অজ্ঞান হয়ে পড়ে যায়। সেখানে রঘুবীর ঘুমন্ত অবস্থায় বন্দুক হাতে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। অন্যদিকে ডাকাতেরা স্বর্ণকারের বাড়ির কাছে পৌঁছে যায়, অর্থাৎ সোনারদের বাড়ি। তবে বাড়ির কাছে থেকে একটু দূরেই তারা দাঁড়ায় যাতে লোকদের চোখে না পড়ে, তাই আড়ালে দাঁড়ায়। বাড়িটার কাছে এসে গুপ্তচর বলছে, এখানে দাঁড়ান, চুপি চুপি বলে। কথাটি শুনে ডাকাতেরা দাঁড়িয়ে যায়। গুপ্তচর বলে দেখিয়ে, ওই বাড়িটা। ডাকাতের একজন, এই বাড়িটা? গুপ্তচর বলে, হ্যাঁ। ডাকাতের একজন, চল তবে আমরা ডাকাতি শুরু করে দিচ্ছি। ডাকাতের অন্য আরেকজন, এই না, আগে তো ওই পাহারাদার চারজন সরাতে হবে। ডাকাতদের আরেকজন বলে, চল ওই চারটেকে গুলি করে মেরে দিই। ডাকাতদের দ্বিতীয়জন বলে, না, বন্দুকের আওয়াজ শুনতে পেলে গ্রামবাসীরা জেগে যাবে, তখন আমাদের আর ডাকাতি করা হবে না। তার থেকে বরং অন্য প্ল্যান ভাব, যাতে ওই চারজন ওখান থেকে সরে যায়।
ডাকাতদের ভেতর থেকে আর একজন বলে, এই ওই যে আমাদের পেছন দিকে একটি বাড়ি কাঠের তৈরি দেখা যাচ্ছে, ওপরে খড়ের চাল। চল আমরা ওই বাড়িটাতে আগুন লাগিয়ে দিই। সমস্ত গ্রামবাসীর লোক বেরিয়ে এসে ওই আগুন নেভানোর কাজে ব্যস্ত থাকবে। সেই ফাঁকে আমরা ডাকাতি করে বেরিয়ে যাব। ডাকাতদের ভেতর থেকে আরেকজন বলে, প্ল্যানটা সত্যি দারুণ করেছিস, চল এটাই করা যাক। সকলে সেই বাড়িটার কাছে যায়। বাড়ির গৃহস্থরা সকলে ঘুমিয়েছে। ডাকাতেরা চুপি চুপি গিয়ে ওদের মধ্যে থেকে একজন পকেট থেকে ডিসলাই বার করে। অন্য আরেকজনকে বলে, এই নে ডিসলাই, দেখে মনে হচ্ছে চালের খড়গুলো করে শুকনো, আগুন দেবার সাথে সাথেই ধরে উঠবে। ডিসলাইটা নিয়ে অন্যজন বলে, তোরা কোনো একটি জায়গায় গিয়ে লুকিয়ে পড়, আমি ধরিয়ে দিয়ে আসছি। গল্পটি এখানেই শেষ করছি। এর পরবর্তী অংশ পরের ভিডিওতে আপনাদেরকে শোনাবো। আজ এই পর্যন্তই। নমস্কার। এখানে